নমস্কার, আমি আরজি। আর আজ যেই ঘটনাটি আপনারা শুনবেন সেটি আজিমগঞ্জের একটি পোড়ো বাড়ির ঘটনা। এই বর্ষার ওয়েদারে গল্প যদি না হয় তাহলে কিন্তু ঠিক জমে না। সেই কারণে এই বর্ষার ওয়েদারে আমি এই ঘটনাটি আপনাদের জন্য নিয়ে এসেছি। ঘটনাটি আপনারা শুনুন, আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগবে। আজিমগঞ্জে একটি পোড়ো বাড়ি, কি হয়েছিল সেই বাড়িতে, কেন সেই বাড়িটিকে হন্টেড হিসেবে ধরা হয়, সেটাই আজকের এই ঘটনার আলোচ্য বিষয়। তো ঘটনাটি আপনারা শুনুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন। শুনতে থাকুন আমার সঙ্গে আরজি রেডিও স্টেশন। নমস্কার বন্ধুরা, আজ আবারও একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো ঘটনাটি হচ্ছে এখান থেকে প্রায় 200-250 কিলোমিটার দূরে বহরমপুরের আজিমগঞ্জের কাছাকাছি একটি জায়গার ঘটনা। তো আপনারা যারা আজিমগঞ্জ শহর সম্বন্ধে জানেন তারা হয়তো জানবেন যে ওখানে গঙ্গা আছে, মানে বাংলাদেশের সঙ্গে ওখানে কানেকশন আছে গঙ্গা থ্রুতে। তো সেই গঙ্গার ধারেই একটি পুরনো বাড়ি বা পোড়ো বাড়ি বলতে পারেন, সেই পোড়ো বাড়ির ঘটনা। তো ঘটনাচক্রে সেই যে বাড়িটি, সেই বাড়িটি আমার মায়ের দিকের এক ঠাকুমা আছে, তিনি হচ্ছেন আমার মায়ের ঠাকুমার বোন। তো সেই মহিলার নিজের চোখে দেখা কথা। কিন্তু একটা টাইমে সেই বাড়িতে প্রচুর লোকজন ছিল, জনসমাগম ছিল, প্রায় 25টা লোক সেই বাড়িতে থাকতো এবং রান্না বান্না খাওয়া দাওয়া অনেক কিছু হতো। ওই এরিয়াতে ওনাদের ব্যাপারটা হচ্ছে জমিদারি চলতো আর কি, একটা টাইমে অনেক আগে। আস্তে আস্তে যা হয় কালের ইয়েতে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। কিন্তু ধ্বংসস্তূপ হওয়ার পরেও একটি ঘরে ঠাকুমা এবং তার ছেলে আর বউ থাকতো, মানে ছেলের বউ। তো ঘটনাটি এরকম, ওনাদের এই যে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এর মধ্যে আবার একটা ইতিহাস আছে বাড়িটির মধ্যে। ওই যে ঠাকুমা, তার এক মেয়ে ছিল বলছি তার কারণ মেয়ে এখন আর বেঁচে নেই, বা তখনও যখনকার ঘটনা তখনও আর বেঁচে নেই। তো মেয়েটি কোনো একজন অজানা প্রেমিকের সঙ্গে প্রেম করতো, মানে যাদেরকে এরা চিনতো না, কিন্তু সে প্রেম করতে গিয়ে তারপরে কোনোভাবে বাড়িতে জানাজানি হয়ে যায় যে সে প্রেম করে। তাকে বারবার টর্চার করা হয়, জিজ্ঞেস করা হয় যে কেন সে কার সঙ্গে প্রেম করে বা কি ব্যাপার। তো তখন যেহেতু মোবাইল ছিল না বা এ ধরনের কিছু ছিল না, তার জন্য সেই ছেলেকে ট্রেস করতে পারেনি ওরা। কিন্তু এটা শিওর ছিল এবং মেয়েটিও স্বীকার করেছিল যে আমি প্রেম করি। সেই দিন তো অনেক মারধর দেওয়া হয় মেয়েটিকে। মেয়েটি তখন 18-19 বছর বয়স। তো মারধর দেওয়ার পরে মেয়েটি ঘরে দরজা বন্ধ করে চুপচাপ বসে থাকে। সেদিন সে কিছু খায়ওনি। তারপর পরের দিন সে যথারীতি ওঠে, ঘর থেকে বেরিয়ে বলে যে সে কলেজে যাবে। তখন এই যে মামা, যে আমার মামা বেঁচে আছে এখনো, সে এবং তার মা, মানে ওই ঠাকুমা, এরা কিন্তু প্রচন্ড বিরোধ করে যে না, কলেজে আর যেতে হবে না তোকে, তোর পরের মাসে আমরা বিয়ে দেবো। তুই যখন এরকম করেছিস, হয়তো মুসলিম ছেলে বা ওদের জাতের নয় যারা, এরকম কারোর সঙ্গে প্রেম করেছে বা কিছু করেছে, এরকম ওরা ধরেছিল। তো ওরকম করেছিস, তবে কোথাও যেতে হবে না, তুই বাড়ির কাজকর্ম কর। তো তারপরে বাড়িতে সে থেকে যায়। ঠিক তার পরের দিন রাত্রিবেলা ওই 2-2:30 নাগাদ সে সেই ঘরেই কড়ি কাঠ ছিল তখনকার দিনে, সেই কড়ি কাঠ থেকে দড়ি ঝুলিয়ে গলায় দড়ি দেয়। গলায় দড়ি ঝুলিয়ে পরের দিন সকালবেলা পাওয়া যায় ও শোরগোল পড়ে যায়। এবং আমরা কলকাতায় থাকতাম, আমাদের কাছে খবর এসেছিল। তো যাই হোক, আমি তখন অনেকটাই ছোট, তখন আমি তো ব্যাপারগুলো অত বুঝতাম না। আমি শুনেছিলাম যে ওই সীমাদি মারা গেছে, এইটুকুই আমি শুনেছিলাম। কিভাবে মারা গেছে না গেছে ওগুলো আমাকে কেউ বলেও নি, জানতাম না। তারপর আমার বাবা মা ছুটে গিয়ে তখন তার শ্রাদ্ধ শান্তি হয় সেখানে। আস্তে আস্তে লোকে ভুলে যায়, 14 দিন কেটে যায়। বছর 1.5-2 মধ্যে
হঠাৎ কিছু কিছু তারা আমাদেরও রিলেটিভ, তো তারা ওই ঠাকুমার কাছে কমপ্লেন করতে শুরু করে যে ওই সীমার ঘর থেকে নাকি, আরেকটা কথা বলে রাখি, ওই ঘরে ও মারা যাওয়ার পরে ভয়ে কেউ ওই ঘরে শুতো না রাত্রে, মানে ঘরটা অ্যাবান্ডন করেছিল, পরিষ্কার টরিষ্কার করা হতো, কিন্তু ঘরে রাতে আর কেউ থাকতো না, মানে ওই ওই দিকটাতেই কেউ যেত না, আর সবাই শিফট করে নিচতলায় চলে এসেছিল। আর ওই সীমা থাকতো দোতলায়, মানে সীমা আমার দুঃসম্পর্কের মাসি হচ্ছিল, তো থাকতো দোতলায়। তো যাই হোক, এবার বলছে যে দোতলার থেকে ওই ঘরের ওখান থেকে নাকি বিভিন্ন ধরনের আওয়াজ আসে, মানে একদম সে হাহাকার আসে, যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, চিৎকার করে কাঁদছে, হ্যাঁ, এরকম ধরনের আসছে, আওয়াজ আসছে। যদিও আমার সেই ঠাকুমা খুবই বয়স্ক ছিল, তখনও তার বয়স হয়ে গেছিল প্রায় 65 বছর, আর তার হাজবেন্ড অনেকদিন আগে মারা গেছে। তো উনি আর কি, আমি যুগের থেকে দেখেছি উনি তবে থেকেই বিধবা, আমার জন্মের থেকেই আমি দেখছি উনি বিধবা, ওনার কোনো স্বামী নেই, মানে ওনার সেই দাদু অনেকদিন আগে মারা গেছে। তো যাই হোক, তারপরে উনি তো বিশ্বাস করতে চাননি, এবং উনি রাত্রিবেলা যে ঘুমাতেন উনি কিছু ওষুধ খেয়ে ঘুমাতেন, এই জন্য কোনো জ্ঞান থাকতো না, আমার যতই আওয়াজ হোক উনি কিছু শুনতে পেত না। তারপর উনি আমার এই মামাকে জিজ্ঞেস করেন, মামাও কিন্তু সাক্ষী দেয় যে না, আওয়াজ কিন্তু হচ্ছে, এবং সেটা বেশ মানে সাংঘাতিক আওয়াজ হচ্ছে, এবং আশেপাশে যারা বাড়ি আছে তারাও কিন্তু আওয়াজটা পাচ্ছে, এবং তারাও মানে জানিয়েছে যে আপনাদের এই দোতলায় কি হয়, আপনারা কি কাউকে মারধর করেন, ফ্যামিলির মধ্যে কোনো বাচ্চা বাচ্চাকে মারেন কি? তখন সেই মামা বলে যে না, ওটা হয়তো টিভি দেখছিল, এরকম আওয়াজ। বলে মামা, এত রাতে টিভি দেখছেন আপনারা? এরকম ভাবে জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, আওয়াজ উত্তর বাড়তে শুরু করে। এরপর আস্তে আস্তে এমন অবস্থা হয় যে পাড়ার লোকের কাছে আর মিথ্যে কথা বলা যাচ্ছিল না। রাত্রি 2-3টের সময় আওয়াজ হচ্ছে, তখনকার দিনে এত কেবল টিভির প্রকোপ ছিল না, তাহলে কোথার থেকে টিভি চলছে? সবার টিভি বন্ধ, দূরদর্শন বন্ধ, অথচ এত জোরে আওয়াজ হচ্ছে। তো জিনিসটা ধামাচাপা থাকেনি, এবং আরো যে 2-3টে পরিবার থাকতো ওখানে, তারাও আস্তে আস্তে শিফট করে যে যার মানে ব্যবস্থা করে চলে যায়, মানে ওই বাড়িটা আস্তে আস্তে ভুতুরে বাড়ি হয়ে যাচ্ছিল। একমাত্র এই মামা, মানে আমার সেই মামা আর মামি আর ঠাকুমা, মানে দিদা বলতে পারেন, ওই দিদা ছিল বাড়িতে, এছাড়া কেউ, তাদের ছেলেও তো বাইরে চাকরি করতো তখন। হঠাৎ একদিন দিদা, যে কিন্তু বেশ মানে ছোটবেলা ডান পিটে ছিল এবং মানে অত সচরাচর ভয় পাওয়ার মহিলা নয়, সে কিন্তু একদিন রাত্রিবেলা ঠিক করে যে আমি রাত্রি 1:30-2টোর সময় ওপরে যাব, ওপরে গিয়ে দেখবো যে সত্যিকারের কি হচ্ছে। তারপরে সেই দিদা একদিন সত্যি, উনি ওষুধ খায়নি, এবং এগুলো পরে মামা আমাকে বলেছে, ওষুধ খায়নি, এবং উনি ওনার ওষুধ না খেলে ওনার কিন্তু রাত্রে বারে বারে ঘুম ভেঙে যেত, মানে টানা ঘুম ওনার হতো না, মাঝে মাঝে ঘুম ভেঙে যেত। তো তখন ঘুম ভেঙে যাওয়াতে উনি ওপরে যায়, উপরে গিয়ে উনি দোতলার সেই ঘরটি তালা খোলে। ওনার এত সাহস ছিল, আসলে বাল্য বিধবা তো, অনেক স্ট্রাগল করতে হয়েছিল ওনাকে জীবনে, এর জন্য ওনার সাহস প্রচন্ড ছিল। উনি সেই তালা খুলে দরজাটি ভেতর থেকে লক করে, তারপরে কি হয়েছিল সেটা কারোর জানা নেই, কিন্তু ভোরবেলা যখন ওনাকে নিজের ঘরে পাওয়া যায়নি, আসলে উনি তো কাউকে বলে যায়নি, এবার এই মামা মামি সব খোঁজা শুরু করেছে। ভোরবেলা যখন ওনাকে পাওয়া যায়নি, তখন তারা ওই ঘর, মানে প্রত্যেকটা ঘর সার্চ করতে করতে ওই ঘরে ঢোকে। তখন হবে হয়তো 5:30-6টা, গ্রীষ্মকাল ছিল। ঢুকে মানে সহজে তো ঢুকতে পারেনি, ছিটকিনি লাগানো ছিল, কিন্তু দরজার একটা প্রসেস ছিল, মামা যেটা আমাকে বলেছে যে জোরে টানলে কিন্তু ছিটকিনিটা খুলে যেত, জোরে সামনের দিকে টানাতে ছিটকিনিটা খুলে যায়। দরজা খুলে ঢুকে দেখে যে সেই ঠাকুমা অচৈতন্য হয়ে পড়ে আছে ঠিক সেই চিলেকোটার নিচে, মানে সেই ঘরে তো খাট কিছু ছিল না, চিলেকোটার নিচে অচৈতন্য হয়ে পড়ে আছে। প্রথমে তো ভেবেছিল যে মরেই গেছে, তারপরে সেইখান থেকে ধরাধরি করে নিয়ে এসে তারপরে ডাক্তার ডাকা হলো। ডাক্তার তো ওগুলো মানে না, ডাক্তার কোনোদিনই বলবে না যে না কিছু হয়েছে,
কিন্তু ডাক্তার একটা জিনিস বলেছিল যে ওনার হার্টে এত জোর একটা প্রেশার পড়েছে, মানে উনি হয়তো এমন কিছু দেখেছে যেটাতে উনি আতঙ্কিত হয়ে অজ্ঞান হয়ে গেছে। সুস্থ হয়ে ওঠার পরে উনি প্রথম কথাই বললো যে আমি আর এই বাড়িতে থাকবো না। আরেকটা কথা বলে রাখি, ওনাদের ওখানে গ্রামেও একটা বাড়ি ছিল, মানে এটা হচ্ছে আজিমগঞ্জ শহরের উপরে, গ্রামের দিকেও একটা বাড়ি ছিল। তা উনি মামা আর মামি শিফট করে সেই গ্রামের সেই বাড়িতে চলে যায়, যেটা নাকি মাটির বাড়ি, আজিমগঞ্জ থেকে হয়তো 2 কিলোমিটার দূরে, এবং সেখানে থাকা শুরু করে। আর এই যে বাড়িটা, এই বাড়িটির আখ্যা হয়ে যায় যে ভূত বাড়ি বলে আখ্যা হয়ে যায়। আস্তে 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 গঙ্গা মানে বাড়িটিকে আস্তে আস্তে গ্রাস করে নেয় কালের প্রবর্তমানে। এবং যেই ঠাকুমাকে মামা যখন জিজ্ঞেস করেন যে তুমি কি দেখলে, কি দেখে তোমার এরকম ভালো হলো, তখন সেই ঠাকুমা যে ডেসক্রিপশন দিয়েছিল সেটা শুনে আজও আমার মানে শরীর শিউরে ওঠে। উনি বলেছিল যে আমি যখন ওপরে গেলাম, গিয়ে চুপ করে এক কোনায় বসলাম, তারপর আমি কিন্তু স্পষ্ট দেখলাম যে আমার সামনে সীমা আসলো, সেই সালোয়ার পরিণত সীমা, সালোয়ার কামিজ পরা, সেই ড্রেস যেটা ও লাস্ট দিন পরেছিল, আসলো, এসে বলল তুমি না জেনে না বুঝে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিলে, এবং কেন আমাকে এইভাবে মারলে, কারণ আমি তো কোনো দোষ করিনি, আমি যাকে প্রেম করেছিলাম সে কোনো নিচু জাতের ছেলে নয় বা আমাদের ধর্মের ছেলে নয়, এরকম নয়, সে আমাদেরই স্বজাতি, আমাদেরই নিজেদের লোক। এবং সেই ছেলের নাম কিন্তু ঠাকুমাকে বলল, সেই ছেলে হচ্ছে সেই মেয়েটির একরকম ভাবে কাজিন, সেজন্যই সে কিন্তু তার নাম বলতে পারেনি। এবং সেই ছেলেই পরবর্তীকালে কানাডায় চলে যায় চাকরি নিয়ে, সেখানে চাকরি করে অন্যজনকে বিয়ে করে। কিন্তু সেই মেয়েটি লজ্জায় যেহেতু সেই কথা বলতে পারেনি, তার বাড়িতেও যেটা ব্যাপারটা বুঝতে পারলো না, বা ভাবলো যে অন্য কোনো ছেলের সঙ্গে চক্কর আছে বা কিছু আছে, কিন্তু যে ওরই রিলেটিভ সেটা বলতে পারেনি, কিন্তু লজ্জায় বলতে পারেনি আর কি। কিন্তু মনের কথা আর কি বলবে, মানে রিলেটিভের প্রতি একটা ভালোবাসা এসে গেছিল হঠাৎ করে, সে ছেলেটারও ওর প্রতি ভালোবাসা ছিল, সেটা একদম পরিষ্কার করে সেই সীমা সেদিনকে ওর মার কাছে বলল। ওর মা মানে সেই ঠাকুমা বা দিদা, তার কাছে বলল। এটি বলার পরে সীমা বলল যে আমি ইচ্ছে করলে তোমাকে এখনই এখানে শেষ করে দিতে পারি, কিন্তু তোমাকে আমি শেষ করব না। তুমি যে পাপ করেছো সেই পাপের তুমি প্রায়শ্চিত্ত করবে, তুমি ভুগবে, সারা জীবন ভুগবে, আজকের এই ঘটনাটা তুমি সারা জীবন মনে রাখবে বলে সে কিন্তু জাস্ট উবে গেল ওখান থেকে। উবে যাওয়ার পর প্রচন্ড আওয়াজ হতে শুরু করলো ঘরে, এবং একটা অলৌকিক ব্যাপার হতে শুরু করলো, যার জন্য ঠাকুমা অত শক্ত নার্ভের লোক আস্তে আস্তে অজ্ঞান হয়ে পড়লো। এটাই ছিল সেদিনকার ঘটনাটা যেটা হয়েছিল। এরপর থেকে ঠাকুমা কিন্তু আর ওখানে থাকতে পারলো না, ওই বাড়ি ছেড়ে দিয়ে গ্রামের বাড়িতে চলে এলো। বাড়িটা আস্তে আস্তে পুরো ধ্বংস হয়ে গেল এবং গঙ্গার তলে চলে গেল। তো এটাই ছিল আজকের ঘটনা। আর চ্যানেলটিকে শুনতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।